2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল কি হবে? পরিবর্তন না প্রত্যাবর্তন? তার জন্য অবশ্য 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আজ 23 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেছে। কিরকম হলো এই ভোট গ্রহণ? এই ভোট গ্রহণের ফল কিরকম হতে পারে? কতটা তাৎপর্যপূর্ণ? যে ভোটদান শতাংশ পড়েছে সেটা কিসের ইঙ্গিত? বিস্তারিত এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 নিয়ে প্রথম দফার ভোট গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা এই মুহূর্তে আলোচনা করার জন্য হেডলাইন্স কলকাতা অফিসে রয়েছেন হেডলাইন্স কলকাতার এডিটর, রাজনৈতিক বিশ্লেষক, বরিষ্ঠ সাংবাদিক ঋত্বিক মুখার্জি। দিনভর আজকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরার পুরো নজর ছিল এবং যাবতীয় খবরাখবর আপনারা দেখেছেন। সরাসরি চলে যাব আলোচনায়। ঋত্বিকবাবু, প্রথমেই যেটা জানার বিষয়, কিভাবে দেখছেন? দীর্ঘ বছর ধরে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, অনেক নির্বাচন দেখেছেন। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফার ভোট গ্রহণ কিভাবে বিশ্লেষণ করবেন? এবারে যে ভোটটা যেটা আজকে হলো, আমরা সারাদিনই দুজনে অনেক জায়গার দেখলাম এবং নানান জায়গা থেকে খবরাখবর এলো আমাদের প্রতিনিধিদের থেকে, যে অনেক দিক থেকেই এটা খুবই ডিফারেন্ট অন্য বারের থেকে। অনেকেই কনফিউজ কি হবে না যাবে, মানে অনেকগুলো প্রশ্নচিহ্ন আছে। যেমন তুমি যদি ভোটার টার্ন আউটের নিরিখে দেখো, অলরেডি ইতিমধ্যেই কিন্তু 90% ছাড়িয়ে গেছে, যেটা একটা আনপ্রেসিডেন্টেড। এখনও বেশ কিছু কেন্দ্রে ভোট গণনা চলছে, লাইন আছে। এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে বোঝা যাচ্ছে না। এই সাধারণত যেটা মনে করা হয়, যখন খুব হাই ভোটার টার্ন আউট হয় তখন একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি ইনকামবেন্সি ভোট পড়ে। যদিও পশ্চিমবঙ্গের নিরিখে কিন্তু আগের ভোটগুলোতেও হাই ভোট পড়েছে, 79%, কোথাও কোথাও 80% এরম ভোট পড়েছে গড়ে। কিন্তু সেগুলো সবই গেছে ক্ষমতাসীন শাসক দলের পক্ষেই। এবারে কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু ইতিমধ্যেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখো, উনি বলছেন এই ভোট হচ্ছে, এটা একটা আন্দোলন চলছিল যে আমাদের বাঙালির বিরুদ্ধে বা বাঙালি বনাম বাঙালি বিদ্বেষী, বাঙালি বিদ্রোহী বা এসআইআরে যে নির্যাতন করেছে তার প্রতিবাদের একটা ভোট। সেই ভোটটা পড়েছে, তাই এত ভোট পড়েছে, অতএব জয় আমাদেরই আসছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বলেছেন, উনি নিজেও প্রার্থী, উনি বলেছেন একেবারে নিশ্চিতভাবে 130 থেকে 135 প্রথম দফাতেই পাচ্ছি। উল্টো দিকে যদি দেখো, শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, উনিও কিন্তু খুব জোর গলায় বলছেন 125টা পাবই। এটা বলার সঙ্গে সঙ্গে এটা বলতেই হবে যে 2021 সালের পরে বা 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যে কোনো তুমি আর্কাইভস থেকে যদি দেখো, দেখবে বিজেপির নেতাদের কিন্তু প্রতিক্রিয়া একই রকম ছিল, যদিও সেগুলো একটাও মেলেনি। কিন্তু সেগুলো মেলেনি বলেই এবারে মিলবে না এটাও জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ ওই গণতন্ত্রে জনতা জনার্দনই শেষ কথা। ইভিএম এর মধ্যে কি আছে সেটা কেউই জানে না, কিন্তু মোটামুটি সবাই তাদের অভিজ্ঞতা এবং নিজস্ব একটা ক্যালকুলেশন থাকে, কে ভোট দিতে এলো কে গেল না, কতগুলো আমাদের অনুকূলে পড়লো, এই হিসেব থেকে যেটা দুটো দল একসঙ্গে আত্মবিশ্বাসী, বা দুটো দল একসঙ্গে আত্মবিশ্বাসী, এটা কখনোই সত্যি হতে পারে না। কেউ ঠিক হবে কেউ ভুল হবে, সেটার জন্য 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এটা ঠিকই। তবে লাইনে কিন্তু খুব সিগনিফিকেন্টলি মহিলা ভোটারদের একটা ভিড় চোখে পড়েছে নানান জায়গা থেকে, এবং এই মহিলা ভোটাররা কিন্তু সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তার পক্ষেই যায়, অনেকে সোচ্চারে সেটা লাইনে দাঁড়িয়ে ঘোষণাও করেছেন, সেটা তৃণমূলের অনুকূলে আসতে পারে। আর যে ঘটনাগুলো দেখা গেছে সেই ঘটনাগুলোয় কিন্তু সব জায়গাতেই দেখা গেছে অভিযোগের তীর তৃণমূলের দিকে, অর্থাৎ হয় বিজেপি প্রার্থী নইলে তার এজেন্ট, এরাই আক্রান্ত হয়েছেন। এইগুলোকে যদি আমরা একটা ইঙ্গিত বা সূচক হিসেবে ধরি, তাহলে কিন্তু তৃণমূলের আত্মবিশ্বাসী হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে। এরপর তো 4 তারিখ ফাইনাল রেজাল্টে বোঝা যাবে যে কি হবে। ঋতুবাবু, কিভাবে এই যে 152টা আসনে পশ্চিমবঙ্গে প্রথম দফা 2026-এর নির্বাচনে ভোট গ্রহণ হলো, সামগ্রিকভাবে মানে আপনার কি মনে হয় এদিকটাতে, এই যে 152টা আসন, এখানে রাজনৈতিকগত দিক থেকে তৃণমূল শক্তিশালী কতটা, বিজেপি শক্তিশালী কতটা, বামেরা কতটা, বামেদের দিকে কতটা ভোট আসতে পারে, কংগ্রেস অনেক বছর পর এই রাজ্যে একা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সামগ্রিকভাবে এই কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করেছো, কারণ এবারের প্রথম দফার নির্বাচনটাকে মনে করা হচ্ছিল খুব ক্রুশিয়াল। এই যে 152টা, এইটা মূলত উত্তরবঙ্গ, মানে একদম দার্জিলিং বা কোচবিহার থেকে নামতে নামতে তোমার মালদা মুর্শিদাবাদ পর্যন্ত যে বেলটা, সেইখানে ভোটগুলো নেওয়া হচ্ছে। এইগুলোতে
ট্র্যাডিশনালি মানে বিজেপি ক্ষমতাশালী হওয়ার পর থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু বিজেপি এই এলাকাটায় খুব ভালো ফল করে। আর মালদা মুর্শিদাবাদ ট্র্যাডিশনালি একটা কংগ্রেসের বেল্ট, যদিও গত ইলেকশনগুলোয় তারা সেভাবে ফল করতে পারেনি, কিন্তু কোথাও না কোথাও ওদের একটা পকেট ভোটার থেকেই গেছে এই দুটো জেলাতে। উত্তরবঙ্গে যেহেতু ভালো ফল করতে পারেনি, তারপরে কিন্তু গত ৫ বছর ধরে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে মাটি কামড়ে উত্তরবঙ্গে পড়েছিলেন। এত ঘন ঘন সেখানে গেছেন, ওখানে প্রশাসনিক দপ্তর সরিয়ে নিয়ে গেছেন, মিটিং করেছেন, প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। ওই যে কথাটা বললাম মাটি কামড়ে পড়ে থাকে, সেটা করেছেন এটা পুনরুদ্ধারের জন্যে। এবং এটা ওনার কাছে একটা খুব প্রেস্টিজ ইস্যু ছিল যে উত্তরবঙ্গটা পুনরুদ্ধার করব। সেদিক থেকে এবারেরটা খুবই একটা প্রেস্টিজের ব্যাপার। সিপিএমের যে এই জায়গাগুলোয় খুব একটা জোর আছে তা নয়, কিন্তু কংগ্রেস ট্র্যাডিশনালি মালদা এবং মুর্শিদাবাদে খুবই জোরদার ছিল, কারণ মালদা গনি খান চৌধুরী বেল্ট, এখনও ওনার নামে সেখানে ভোট হয়। এবারে মৌসুম বেনজির নূর তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসের দিকে ফিরে গেছেন, সেটা একটা মনে করা হচ্ছে ভালো ফল করতে পারে। ডালুদা নির্বাচনের আগেই মারা গেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা এবং গনি খান চৌধুরীর ভাই। তার একটা সহানুভূতির দিক ভোট, সেটাও কংগ্রেসের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছিল। মুর্শিদাবাদে অধীর চৌধুরী, উনি বহু বছর বাদে আবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন। উনি গতবার লোকসভা ভোটে তৃতীয় পজিশনে ছিলেন, ওনার নিজেকে প্রমাণ করার একটা জায়গা আছে, উনিও একটা হাড্ডাহাড্ডি লড়াই দেবেন। কিন্তু আজকের যে ভোটের যে চিত্রটা আসছে, সেখানে কিন্তু সেইভাবে কংগ্রেস বা সিপিএম কাউকেই সেইভাবে চোখে পড়েনি যতটা বিজেপি আর তৃণমূলকে চোখে পড়েছে। অধীর চৌধুরী যদিও ভোট দিয়ে বলেছেন যে তিনি স্যাটিসফাইড, লোকে যেভাবে ভোট দিয়েছে। ইলেকশন কমিশনের রোলকে উনি বলেছেন সন্তোষজনক। কাজে সেদিক থেকে দেখতে গেলে হয়তো ওনার জায়গাটায় উনি কি করবেন জানি না। মুর্শিদাবাদে আরেকটা বড় ফ্যাক্টর ছিল এই দুটো জেলাতেই, যেহেতু মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেখানে আমাদের হুমায়ুন কবিরের যে দল ভেঙে নিজস্ব দল করা, বাবরি মসজিদ, এটা কোনো প্রভাব ফেলবে কিনা। কিন্তু ভোটের ঠিক আগেই যেটা দেখা গেল, ওনার যে একটা ওই বিতর্কিত ভিডিও যে রিলিজ হলো, প্রকাশ হলো, তার ফলে কিন্তু ওই মুসলিম জনসংখ্যা যেটা ওনার দিকে যাচ্ছিল সেটা পুরো বেরিয়ে যায়, এবং ওনার যারা প্রার্থী ছিল তাদের অধিকাংশই মেজরিটি বেরিয়ে গিয়ে হয় তৃণমূলে বা অন্য কোনো জায়গায় যান, এবং ওই হারাধনের 10টি ছেলের একটি ছেলে পড়ে থাকার মতো প্রায় উনি নিজে একাই পড়েছিলেন। এবং আজ সকাল থেকেও যেভাবে ওনাকে নাকানি চোবানি খেতে দেখা গেছে, একবারই বেরিয়েছিলেন, বেরিয়ে সেখানে যখন উনি আক্রান্ত হন বা ওনাকে ঘিরে ধরে লোকজন, গাড়ি ভাঙচুর হয়, বেরিয়ে এসে যেখানে বসে পড়েন তারপর ওখানেই ছিলেন, তার আর কোনো অ্যাক্টিভিটিস কিন্তু দেখা যায়নি। তো এই সময় মিম যেমন ওদের একটা সহযোগী ভোটে অ্যালায়েন্স করে আসবে বলেছিল, কিন্তু তারাও এই ভিডিওটার পরে ব্যাক আউট করে, যেটা আসাউদ্দিন ওয়েসির দল। ফলে যেটা দেখা যাচ্ছে যে যেগুলো অনুমান করা হচ্ছিল তার কোনো স্ট্র্যাটেজিটাই সেইভাবে ওয়ার্কআউট করেনি। শেষমেশ লড়াইটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়েছে। এই প্রথম দফার ভোট গ্রহণে এসআইআর কিরকম প্রভাব ফেললো, কতটা প্রভাব ফেললো বলে আপনার মনে হয়? এসআইআরটা এবারের ভোটে নিঃসন্দেহে একটা প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। যেটা প্রথমে মনে করা হয়েছিল এসআইআর এর যে ভোটের একটা বিপুল সংখ্যক লোকের নাম বাদ যাচ্ছে, সেইটা থেকে বিজেপি একটা ভীষণ রকম ফায়দা তুলবে। একটা সরল পাটিগণিত করা হয়েছিল বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে, যে যারা যারা যে কেন্দ্রে আগের নির্বাচনে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, তার থেকে অনেক বেশি সংখ্যক লোক সেখানে ওই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে বাদ গেছে। সেই সরল পাটিগণিতের হিসেবে তারা ধরছিল যে এবারে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু এই এসআইআরকে কেন্দ্র করে যে ক্ষোভ, হয়রানি মানুষের, এবং এই এত লক্ষ লোকের বাদ যাওয়া, প্রায় 1 কোটি লোকের 90-91 লক্ষ লোক বাদ গিয়েছিল, তারপর কিছু ঢুকেছেন, তারপরেও যে সংখ্যাটা থেকে গেছে সেটা বিরাট। এইটার যে ক্ষোভ, মানে যার পরিবারে বাবার ভোট আছে ছেলের নেই, বা ছেলে পাচ্ছে বাবা ভোট দিতে পারছে না, এইগুলো কিন্তু একটা ভীষণভাবে প্রভাব ফেলবে। বা পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা এই ঘটনাগুলো দেখেছে তাদের মধ্যেও একটা প্রভাব ফেলবে। যারা এমনকি নাম হয়তো উঠেছে তাদের মধ্যেও একটা প্রভাব আছে, যে এইভাবে বৈধ ভোটারদের, কারণ এটা তো পরিষ্কার হয়ে গেছে যে যেরকম দাবি করা হচ্ছিল রোহিঙ্গারা ঢুকে আছে, বাংলাদেশি ঢুকে আছে, এদের কতজন অনুপ্রবেশকারী সেটা কিন্তু প্রমাণ করা যায়নি, এবং অ্যাকচুয়ালি সেরকম কোনো নামও পাওয়া যায়নি। যারা পদবি রেখে যে বোঝার উপায় আছে সেরকম কেউ নেই। বাঙালি বৈধ ভোটারই বাদ গেছে বেশি। তার একটা কিন্তু জনমানসে ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, যেটা বলা যেতে পারে ইলেকটোরাল স্ট্র্যাটেজির দিক থেকে একটা
নেগেটিভ বা ব্যাকফায়ার করেছে বিজেপির দিকে। সেটার এখন আলটিমেটলি রেজাল্টটা কতটা খারাপ হবে সেটা ভোটের রেজাল্টে বোঝা যাবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনারের ভূমিকাটা খুব স্পষ্ট করে বলতে গেলে যেরকম প্রথম দিকে উনি কড়াভাবে একটা নিচ্ছিলেন, কিন্তু শেষের দিকে বেশ কিছু ঘটনায় ওনার নিরপেক্ষতাটা এবং কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কারণ অভাব অভিযোগের ক্ষেত্রে যেটা দেখা গেছে, বিজেপির দিক থেকে যে অভিযোগগুলো আসছে সেগুলোর একেবারে তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নেওয়া, whereas যেগুলো তৃণমূল বা অন্য বিরোধীদের দিক থেকে যে আম অভিযোগগুলো গেছে সেগুলো একেবারে এড়িয়ে যাওয়া বা রাইট অফ করে দেওয়া, এরকম একটা প্রবণতা ছিল। আরো কিছু কিছু মানে বেশি কড়াকড়ি করতে গেলে একটা বলে না যে খুব স্ট্রিক্ট রেজিমেন্টেশন হলে তার একটা নেগেটিভ প্রভাব পড়ে। যেমন ওই এবারের ভোটকে কেন্দ্র করে প্রায় একটা যুদ্ধ যুদ্ধ সাজো সাজো রব, সাজোয়া গাড়ি, ট্যাঙ্কার আসা, এত সেন্ট্রাল ফোর্স, এবং এই যে কবে থেকে আবগারি দপ্তরের নির্দেশে মদের দোকান বন্ধ হবে, বাইক চলা যাবে না, এইগুলো কিন্তু সাধারণ জনমানসে এগুলোরও একটা নেগেটিভ প্রভাব পড়েছে। আজকের ঘটনায় যেরকম দেখা গেল যে, যেটাকে বলা যেতে পারে চলতি বাংলায় যে বজ্র আটুনি ফসকা গেল, যে কটা জায়গা থেকে অন্তত টুকরো টাকরা গন্ডগোলের ঘটনাও এসছে, সেখানেও কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচন, এখন মনে রাখতে হবে পুরো প্রশাসনটাই তাদের হাতে, তাদেরকে সেইভাবে সক্রিয় হতে দেখা যায়নি। বিজেপির পক্ষ থেকে পুলিশের দিকে যে অভিযোগের তীর ছোড়া হচ্ছে, মনে রাখতে হবে এখন কিন্তু পুলিশটা পুরো কন্ট্রোল বা ইলেকশন কমিশন, এবং তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই সর্বস্তরে প্রথম থেকে একেবারে নিচু স্তর পর্যন্ত ব্যাপক রদবদল করে এখন তাদের সাজানো ঘুঁটি অনুযায়ী কিন্তু পুলিশ প্রশাসন আছে। কাজেই অভিযোগটা করতে গেলে তার দিকেই হওয়া উচিত। এইগুলো মাথায় রাখতে হবে। কাজেই খুব একটা যেরকম মনে করা হয়েছিল একটা, যদিও আজকের জনসভা থেকে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে নির্বাচন কমিশনের জন্যই এত শান্তিপূর্ণ ভোট করা যায়, কিন্তু সাধারণের যদি তুমি দেখো সেখানে কিন্তু ওদের খুব একটা সদর্থক চিত্র নির্বাচন কমিশনের ফুটে ওঠেনি। কোথাও কি আপনার মনে হয়েছে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করছে, এবং প্রথম দফার এই যে ভোট গ্রহণ হলো, এটা যদি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করে থাকে সেটার কতটা প্রভাব পড়তে পারে, নাকি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বোঝা যাচ্ছে না বা সেরকম ভাবে হয়ে ওঠেনি, কিভাবে বলবেন? দেখো, প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া ভীষণভাবে ছিল, এটা স্বাভাবিক। 15 বছর একটা দল রাজ করছে এবং এই 15 বছরে নানান সময়ে নানান ছোট বড় মাঝারি স্ক্যাম সামনে এসেছে। একটা অভাব অভিযোগের জায়গা ভীষণভাবে ছিল, প্রচুর ক্ষোভও ছিল। যখন ভোটের, যদি আমি খেলা শব্দটাকে ইউজ করি কোট অ্যান্ড কোট, ভোটের খেলা শুরু হওয়ার পরে কিন্তু হাওয়া একটা ছিল, এটা অস্বীকার করে লাভ নেই, ভালো রকম হাওয়া ছিল। কিন্তু স্ট্র্যাটেজিগুলো বোধহয় কোথাও না কোথাও সেইভাবে ওয়ার্কআউট করেনি এদের অনুকূলে, যার জন্য যে হাওয়াটা ছিল সেই হাওয়াটা কোথাও না কোথাও একটু অন্যদিকে ঘুরতে শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায়, মনে রাখতে হবে, খুব একজন দূরের রাজনীতিবিদ এই মুহূর্তে দাঁড়িয়ে। ওনার সঙ্গে যে পাবলিক পালস বোঝার ক্ষমতা, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতিকদের খুব কম আছে। উনি কন্টিনিউয়াস জনগণের সঙ্গে মেশেন। পশ্চিমবঙ্গের যে কোনো প্রত্যন্ত প্রান্তরে গিয়ে অন্তত 5-6টা লোকের নাম উনি জানেন, নাম ধরে ডেকে দিতে পারেন পাবলিক মিটিং থেকে। whereas বিজেপি নেতারা কিন্তু তারা গিয়ে জায়গার নামটাই ভুল করে বসেন যে কোন জায়গায় বক্তৃতা দিচ্ছেন। কারণ এইগুলো কিন্তু মনে রাখতে হবে খুব ফ্যাক্টর। তুমি যে প্রশ্নটা খুব ভালো করেছো, প্রতিষ্ঠান বিরোধী হওয়া ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, প্রথম দিন থেকে এসআইআরকে কেন্দ্র করে রাস্তায় নেমে গেলেন। সাধারণত যিনি শাসক দল তিনি রাস্তায় নামেন না, কিন্তু উনি নেমে গেলেন। ফলে যে জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত, যে স্ট্রিট ফাইটার, উনি নিজেকে আবার ওই স্ট্রিট ফাইটার জায়গায় নিয়ে গেলেন। তো যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেটাকে উনি ঘুরিয়ে দিলেন। উনি একজন ওই স্টর্মি পেট্রেল, অগ্নিকন্যা, এখনো রাস্তায় নেমে লড়াই করছেন, সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর এর হয়ে লড়াই করছেন। খুব সুকৌশলে কিন্তু ইনি প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটাকে একটা কমব্যাট করা বা কাউন্টার করার চেষ্টা করলেন। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু, আর একটা কথা কিন্তু, মানে ইউ লাইক ইট অর নট, যেটা হয়েছে 2 বছর 2.5 বছর আগে পর্যন্ত প্রধানমন্ত্রীর যে একটা অদ্ভুত, মানে একটা আনপ্যারালাল জনপ্রিয়তা ছিল গোটা দেশ জুড়ে, সেটা কোথাও না কোথাও, সেটাও এগেন হয়তো অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের জন্যই ক্ষয়িষ্ণু। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যতটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এদিকে কাজ করার কথা ছিল, সেটাকে খুব সুকৌশলে অন্তত মিটিগেটেড তো হয়েছে, এটা বলাই যায়। কতটা হয়েছে সেটা বোঝা যাবে রেজাল্টে। কিন্তু প্রতিষ্ঠান বিরোধী হওয়া ছিল, আছে,
এখনো আছে, কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো কাউন্টার ফোর্সও কাজ করেছে বা কাজ করানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে। শেষমেশ দুটোর এই এফেক্টটা কি হবে সেটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। ঋতিকবাবু, কি মনে হয় প্রথম দফার ভোট গ্রহণে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট কিভাবে দেখবেন, এবং রাজনীতিতে সংগঠন একটা গুরুত্বপূর্ণ পার্ট, সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে দেখছেন বা কি বলবেন? আবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন বলেছো। এই যে আমরা গত 1 মাস ধরে দেখছিলাম বিজেপি প্রায় জিতে গেছে, ক্ষমতায় চলে এসছে এতগুলো সংখ্যা নিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। সেক্ষেত্রে কিন্তু বারবার যে প্রশ্নটা উঠছিল যে যতই কেন্দ্রীয় নেতৃত্বরা এই দাবিগুলো করুক, রাজ্য স্তরে ওদের সেই সাংগঠনিক অর্গানাইজেশনাল বেস সেটা আছে কিনা। উল্টো দিকে তৃণমূলের কিন্তু একটা খুব শক্তপোক্ত, যেটাকে ওয়েল অয়েলড ইলেকশন মেশিনারি বলে বা সাংগঠনিক মজবুত একটা জায়গা, সেটা তৈরি করে রেখেছে। মনে রাখতে হবে 2011 সালে 15 সালে যখন না, তৃণমূল ক্ষমতা এলো 2011 সালে। 2011 সালে যখন ক্ষমতা এলো তখন কিন্তু সিপিএম এর একটা বড় অংশ, বিশেষ করে যারা এই ইলেকশনগুলো করায় তারা তৃণমূলের দিকে অলরেডি চলে গিয়েছিল। তো সেই অর্গানাইজেশনাল সাপোর্টটা কিন্তু পেয়েছিল, যেখানে এখন আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপির সেই অর্গানাইজেশনাল বেস এখনো তৈরি হয়নি। তুমি আজকের যদি বিভিন্ন জায়গায় ছবি দেখো, একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, একজন প্রার্থী আক্রান্ত হয়ে দৌড়চ্ছেন, তার পেছনে তার নিজস্ব ব্যক্তিগত বডিগার্ড ছাড়া তার দলের কেউ নেই। অন্য একটা বিরোধী দলের আমি ধরছি যদি 7-8 জন মিলেও তাকে ঘিরে ধরে, তার দলেরও তো 8টা-10টা লোক থাকবে, তারা কোথায়? তার এজেন্ট যখন মার খাচ্ছে, তার পাশেও দলের কেউ নেই। বহু বুথ অফিস, ক্যাম্প অফিসের ছবি যেগুলো এসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, খালি পড়ে আছে, ম্যানেজ করার লোক নেই। যে কথাটা বারবার বলছিল যে শুধু ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সমাজ মাধ্যম এইগুলো দিয়ে কিন্তু ভোট জেতা খুব মুশকিল। মানে এখানে একজন খুব প্রবীণ, এখন তিনি প্রয়াত, সুব্রত মুখোপাধ্যায়, প্রবীণ রাজনীতিবিদ, উনি একটা খুব দামি কথা বলতেন যে ভোটটা কিন্তু ভার্বটা ভোট হয় না, ভোট করাতে হয়। সেই ভোট করানোর লোকগুলো, যেটাকে তুমি সঠিকভাবে বলেছো সাংগঠনিক গিয়ে, সেইটা যে তৈরি সেইভাবে হয়নি সেটা কোথাও না কোথাও আজকে প্রমাণ হয়ে গেছে। এখন এখানে রাজ্য স্তরের নেতারা কিন্তু তারা ভীষণভাবে একটা নির্ভর করে বসেছিলেন যে আমরা এখানে যাই করি 5 বছর ধরে আহ, মানে কোট অ্যান্ড কোট মজ মস্তি করে বেড়াই, কিন্তু ভোটের সময় এসে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, যেহেতু প্রধানমন্ত্রী আছেন, তার একটা দেশ জুড়ে জনপ্রিয়তা আছে, ইমেজ আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি খুব জোরদার, চাণক্য, কৌটিল্য, এরা আসবেন, অন্য রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা আসবেন, তারা জিতিয়ে আমাদের স্পুন ফিড করার মতো ক্ষমতাটা দিয়ে যাবেন। কিন্তু সেইভাবে বোধহয় রাজনীতিটা হয় না। হয় কিনা সেটা সময় বলবে, কিন্তু আজকের যেটুকু ইঙ্গিত তাতে কিন্তু মনে হচ্ছে ওই সাংগঠনিক একটা স্ট্রাকচার সেটা থাকা খুব জরুরি ছিল, যেটা কিন্তু আজকে অনেক জায়গায় দেখা গেছে যে সেইভাবে নেই। ঋতিকবাবু, শেষ প্রশ্ন, প্রথম দফার ভোট গ্রহণের পর দ্বিতীয় দফার যে ভোট গ্রহণ হবে আগামী 29 এপ্রিল, সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস কে কোথায় দাঁড়িয়ে? এর পরে যে ভোটগুলো আছে সেটা কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে। সাধারণত এই জেলাগুলো নর্মালি তৃণমূলের খুব স্ট্রং হোল্ড, কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে, যেটা একটা আরবান এলিটিস ফেনোমেনন বলো বা শহুরে মানসিকতা বলো, সেখানে কিন্তু ক্ষোভটা অনেক বেশি। আর.জি. কর নিয়ে আন্দোলনটা এখানেই হয়েছে, জেলা স্তরে একেবারেই ওটা ছড়াতে পারেনি। বা সাম্প্রতিককালের যে আন্দোলন এই এসএসটি নিয়ে বলো, যা যা স্ক্যাম বা আন্দোলন, সবই শহর হয়েছে, শহরের আশপাশে হয়েছে। তো সেই ক্ষোভের জায়গাগুলো তৈরি হয়ে আছে। যদিও এখানেও আবার প্রশ্ন হবে কতটা অর্গানাইজেশনাল স্ট্রংহোল্ড বিজেপির আছে, কংগ্রেসের আছে, সিপিএম এর আছে। সিপিএম এর দিক থেকে যেটা খুব ইন্টারেস্টিং জায়গা এবারে, যে গত 2 বছরে মনে করা হচ্ছিল এবং বেশ কিছু বর্ষিয়ান সিপিএম নেতা স্বীকারও করেছিলেন যে তারা তৃণমূলের সঙ্গে এটি উঠতে না পেরে তাদের ভোটের একটা বড় অংশ ট্রান্সফার করেছিলেন বিজেপির দিকে, যে আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে সরানো হোক, তারপর দেখা যাবে। এবারে ওদের যদি প্রার্থী তালিকা দেখো, সেই প্রার্থী তালিকায় কিন্তু এত নতুন মুখ, এত লড়াকু মুখ, এদের প্রত্যেকের একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। এরা কিন্তু শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবেন, ফলে সিপিএম এর ভোটটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ভোটটা যদি ফেরে বা ব্যাক করে,
জেতার মতো জায়গায় হয়তো যাবে না, কিন্তু যে ভোটটা বিজেপির দিকে গেছে বলে মনে, এবং সেটা গতবারের পরিসংখ্যান দিয়ে প্রমাণও হচ্ছিল যে সিপিএমের ভোটটা ওদিকে গেছে, সেটা যদি সিপিএমে ব্যাক করে তাহলে কিন্তু সিপিএমের চেয়ে তৃণমূলের সুবিধে হওয়া সম্ভাবনা অনেক বেশি, এবং তৃণমূল সেই একটা কিন্তু বিরাট অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ওই ভোটটা যদি আবার সিপিএমে ব্যাক করে তাহলে আলটিমেটলি মাইনাসটা হবে বিজেপির দিক থেকে। আর কংগ্রেসের দিক থেকে ওই দুটো জেলা ছাড়া খুব একটা ওদের স্ট্রং হোল্ড নেই। এবারে যদি তুমি প্রচারও দেখো, ওদের যে আম, কেন্দ্রীয় নেত্রী রাহুল গান্ধী বলো, তারা কিন্তু প্রচার যেগুলো করছেন ওই জেলাগুলোতেই করছেন যেখান থেকে কিছুটা সম্ভাবনা আছে জেতার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা যদি কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব যেটা যেটা হাইকমান্ড বলে, তাদের কিছু লোকের মন্তব্য যদি দেখো সাম্প্রতিককালে, সে তোমার আমাদের রাজীব শুক্লা হন বা অভিষেক মনু সিংভি হন, আর একজন কেউ, তারা কিন্তু বারে বারে বলেছেন যে পশ্চিমবঙ্গে আমাদের কয়েকটা জায়গা ছাড়া খুব একটা সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমাদের যেটা ইন্ডিয়া জোট কেন্দ্রীয় স্তরে, তাদের একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার বা ফাউন্ডিং পিলার মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যদি বিজেপিকে পরাভূত করতে পারেন তাহলে জাতীয় স্তরে আমাদের সুবিধে। অর্থাৎ এর মধ্যে কোথাও না কোথাও একটা বোধহয় ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু ইঙ্গিত বা লুকিয়ে আছে, যে যেখানে আমরা পারবো না সেখানে প্যাসিভলি ওদেরই একটা সাপোর্ট করো। তো এইসব মিলে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং রেজাল্টের দিকে যাচ্ছে। যেটা বারে বারে বলতে হবে যে মুসলিম ভোট যেটা কনসলিডেটেড হয়েতে মমতার দিকে যায় 30%, যেটা এবারে বিজেপির মূল লক্ষ্য ছিল ওইটাকে ভেঙে দেওয়া। যদি 2-3%ও কমানো যেত তাহলে ওদের জন্য একটা বিরাট সুবিধে হতো। সেটা কিন্তু হয়নি। এই হুমায়ুন কবিরের যে ভিডিও রিলিজের আখ্যান তার পরের দিক থেকে, ওটা কোথাও না কোথাও বোধহয় আবার ব্যাক করছে এদিকে। তো ওইটা যদি কনসলিডেটেড ওয়েতে একদিকে আসে তখন কিন্তু যেটা হিন্দু ভোটার তাদের থেকে খুব বেশি ভোট মমতাকে পেতে হবে না। মনে রাখতে হবে, খুব হার্ডলাইনার্স গোঁড়া হিন্দু ছাড়া লিবারেল হিন্দুরা কিন্তু, যেটা একটা বিভাজনের রাজনীতি বলে চলে, সেইটাকে খুব একটা সমর্থন করেন না। কাজেই সেক্ষেত্রে আম, একটা কোথাও না কোথাও প্রবণতা থাকবে মুসলিমের পুরো ভোটটা কনসলিডেট প্লাস লিবারেল ভোট। এবং এবারের ভোটে যেটা হয়েছে, ওই বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী বিজেপি এইটাকে এনক্যাশ করতে পারলে তাহলে কিন্তু হয়তো ওদের যে একটা কনফিডেন্সের জায়গা, সেটার একটা ভিত্তি আছে বলেই মনে হচ্ছে তৃণমূলের দিক থেকে। ঋত্বিকবাবু, অনেক অনেক ধন্যবাদ, বিস্তারিত আলোচনা করলেন আপনি। থ্যাংক ইউ স্যার। কেমন হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রথম দফার ভোট গ্রহণ? কিসের ইঙ্গিত? বিস্তারিত আলোচনা করলেন হেডলাইন্স কলকাতার এডিটর, বরিষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ঋত্বিক মুখার্জি। আগামী 29শে এপ্রিল 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দফার ভোট গ্রহণে 152টি আসনে ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফার ভোট গ্রহণে 29শে এপ্রিল আগামী 142টি আসনে হবে ভোট গ্রহণ। সেই সংক্রান্ত খবরের দিকেও নজর থাকবে হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরার। দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা এবং হেডলাইন্স ত্রিপুরা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।